হাই ফ্রেন্ডস, অংশমান দীর্ঘদিন বাদে আবার ইউটিউবে ফিরে আসা এবং নতুন করে বিল্ডিং গুরু উই আর সরকার্স। আমরা এই মুহূর্তে রিয়েল এস্টেট এবং ইঞ্জিনিয়ারিংয়েতে আমরা অনেক কাজই করছি। তো রিসেন্টলি কিছু ইনসিডেন্ট তো দেখছেন ঘটে গেছে, আপনারা প্রেস মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে নির্বোধের মতো কাজ করে এবং ওই যে মিস্ত্রির বুদ্ধিতে কাজ করে নানা ধরনের বিপর্যয় ঘটে আসছে। কিছুদিন আগেই গার্ডেন ব্রিজ কাণ্ড, যেটার ঘা এখনও আমাদের শুকোয়নি, তার মধ্যেই গার্ডেন ব্রিজের যে কাণ্ড, আপনার বাঘাযতীনের যে কাণ্ডটা হলো, সেটাও আরও মারাত্মক এবং ভয়ঙ্কর। এবং সুসাইড করেছে অ্যাকচুয়ালি এই যে ডেভেলপার, তাকে সে তো নিশ্চয়ই কোনো না কোনো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করেছেন আর কি। একা তো এটা করতে পারেন না এই টেকনিক। সে যে ইঞ্জিনিয়ারের নাম নিয়েছেন সে হয়তো এখন প্রকাশ্যে আসছে না, কিন্তু কত নির্বোধের মতো একটা কাজ করেছে যে মানুষ অর্থের জন্য এবং ঠিকঠাক মতো বিজনেস না করলে যে কী পরিমাণ বিপদ আসতে পারে সেটা এই বাঘাযতীন দেখলে বোঝা যায়। আমি বিল্ডিংটা যখন সুপারভিশন করলাম, মানে দেখতে গেলাম, পড়ে যাওয়ার পর দেখলাম ওপরের স্ট্রাকচার যথেষ্ট ভালো। শুধুমাত্র বিল্ডিংটা তুলেছেন, সয়েলের কিছু ডিফেক্ট ছিল হয়তো, যে জায়গাটায় টিল্টিং করতে চালু করেছিল। এর অনেকগুলো কারণ হতে পারে সয়েলের। একটা হচ্ছে তো সয়েলটা ওই জায়গাতেই, সয়েলের ক্যারেক্টার তো বিভিন্ন ধরনের হয়, ওইখান থেকে হয়তো ডোবাটা চালু হয়েছিল যেখানে লুজ মাটি ছিল, বা যে ড্রেনেজ, ওখানে যে পুরনো বিদ্যাসাগর কলোনি, ওখানে যে ড্রেনেজ সিস্টেমটা ছিল, বা ন্যাচারাল ড্রেনেজ বলতে এগুলো তো সমস্ত ওয়েটল্যান্ডগুলোকে ভর্তি করে করা, এবং ওয়েটল্যান্ড ভর্তি করে করাতে এতে যেটা হয়েছে যে আন্ডারগ্রাউন্ড একটা ওয়াটার প্যাসেজ থাকে, যেটা স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কিভাবে জলটা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে। যেমন আপনারা দেখেছেন যে মেট্রো রেল যখন হয়েছিল, এত টেস্টিং করার পরও মেট্রো রেল একটা ভয়ঙ্কর পকেটের মধ্যে পড়ে যায় টানেলটা, এবং কিভাবে আপনার নর্থের সেন্ট্রাল ক্যালকাটার একটা অংশ, কিভাবে বউবাজারের একটা অংশ বসে যায়, এগুলোর খুব ডিটেল স্টাডি, এবং খুব সহজেই এগুলো যে ধরা যায়, যে ইঞ্জিনিয়ারিং পড়ে কয়েকটা অঙ্ক জেনে সেগুলো ফর্মুলায় ফেলে এটাই হবে ওটা ওই হবে না। পারিপার্শ্বিক কিছু তথ্য প্রমাণও দরকার, হিস্ট্রি দরকার, যে সেখানকার ল্যান্ড কিভাবে ডেভেলপ হয়েছে, তো তার ওপর নির্ভর করেই কিন্তু একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয় খুব তড়িঘড়ি করা হয়। আর ঠিক আছে, সয়েল ঠিক আছে, এখানে তো আমরা করেছি 1 মিটারে উঠে যাবে, 1.5 মিটার, মিস্ত্রির কথা, মানে মিস্ত্রির মতো জিনিসটা হয়েছে, তাহলে কিন্তু এই বিপর্যয়টা এড়ানো যেতে পারত। শুধুমাত্র যদি দুটো সয়েল টেস্ট করলে অ্যাটলিস্ট বোঝা যেত, যে সয়েল টেস্ট করলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, কত বিয়ারিং ক্যাপাসিটি পাচ্ছি, এইটার ওপরে আমরা নজর দিই না যে সয়েলের স্ট্রাকচারটা, সাবস্ট্রাকচারটা কী আছে। এবং আর একটা স্টাডি করার বিষয়, যে এই যে সাবস্ট্রাকচারটা তৈরি হলো, এটার তৈরির পিছন মানে একটা হিস্ট্রি আছে, বিহাইন্ড দ্য ইঞ্জিনিয়ারিং, সেই হিস্ট্রিটা আমরা বুঝতে চাই না। আর যেহেতু আমরা এগুলো বুঝতে চাইছি না, এত মেটেরিয়ালিস্টিক আমরা হয়ে যাচ্ছি, যে সয়েল যখন টেস্ট হয়, আমি জানি না কজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার সেই সয়েলের যখন কাটিং হয় সেই সময় উপস্থিত থাকেন। আমার দেখা তো কলকাতা শহরে তো খুবই কম লোক হয়তো থাকেন, কিন্তু আমার চোখে দেখা নেই। ওই বোর হলো, তার পিঠ পেলো, হাত দেখে এক্সপার্টের মতো বলে দিল এটা। কিন্তু আমি যে কটা সয়েল হোক না কেন, আমি নিজে থাকি যখন বিভিন্ন স্টেজে যখন সয়েলটা কাটিং হয়, এবং এর ফলে যেটা হচ্ছে, যখন বোরিং করে তখন একটা স্ট্রেস ফ্যাক্টর এবং এন ভ্যালু, যখন আমরা মাংকিটাকে মারি সয়েলের ভেতরেতে, সেই অনেকে এন ভ্যালু দেখে বলো ও এত এন ভ্যালু আছে, এই হয়ে গেছে। কিন্তু ওই মারার সময়তেও ও যে
ইম্প্যাক্টে কতটা করে যাচ্ছে এটা একটা ধারণা পাওয়া যায় যে সয়েলটা যদি গোদা বাংলায় বলি কতটা টাইটনেস আছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, সয়েল বোরিংয়ের সময় তো একটা ইনফরমেশন পাওয়া যায় যে ওয়াটার লেভেলটা কোন লেভেলে। যে আমি যদি দুটো বোর করি তো দুটো বোর করলে আমি বুঝতে পারবো যে ওয়াটার লেভেলের অ্যাভারেজটা কোথায়, যদি লেভেলটা কোথায়। সেম লেভেল একটা জিনিস হয় বা ডিফারেন্স লেভেল হলে তাহলে একটা বোঝা যেতে পারে যে এর মধ্যে কোনো চোরা স্রোত থাকতে পারে। সয়েল লিকুইফ্যাকশন যেটাকে বলা হয়, মাটি টাইট মাটি, কিন্তু এমন একটা সিপেজ ওখানে কাজ করছে যে লেভেলে আমি ফাউন্ডেশন সরাচ্ছি তার তলা দিয়েই জলটা প্রভাবিত হচ্ছে, জলটা স্ট্যাগন্যান্ট নয়, ডায়নামিক, অর্থাৎ মাটিকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, ল্যাটারাল মুভমেন্ট থাকবে। এই বিষয়গুলো আমরা নজর দিই না। বিল্ডিং গুরু এই যে ইউটিউব চ্যানেল যেটা করছি, অনলি ফর দোজ ইঞ্জিনিয়ার্স যারা এক্সপিরিয়েন্স, তাদের তো আমার শেখানোর কিছু নেই, কিন্তু আমার জুনিয়র ভাই বোনেরা যারা কাজ করছেন এবং আপনারা যারা আগামী দিনে ফ্ল্যাট কিনতে যাবেন বা বাড়ি তৈরি করতে যাবেন, আমার মনে হয় যে আমার এই বক্তব্যগুলো আপনাদের কাজে লাগবে। এছাড়া কলকাতা কর্পোরেশনের বিভিন্ন যে সার্কুলার হচ্ছে, সেই সার্কুলারগুলো এখানে পেয়ে যাবেন এবং এক্সপ্লেন করব কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে, যেটা আমার মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড হচ্ছে যে এই বিল্ডিং গুরুটাকে সাবস্ক্রাইব করুন, বিশেষ করে যারা ডেভেলপার, যারা আগামী দিনে কোনো প্রজেক্ট করতে আসছেন, এত টাকা আপনি লগ্নি করছেন, সেই লগ্নি করার রিটার্ন তো এলোই না, কিন্তু আপনার রাতের ঘুম চলে গেল। তো এই সমস্ত বিষয় নিয়ে বিল্ডিং গুরু, তো আমি আমার মনে হয় যারা মানুষ ফ্ল্যাট কিনছেন একদম অন্ধের মতো কিনে ফেললাম তা নয়, বেসিক ইঞ্জিনিয়ারিংটা জানা দরকার। এবং আমি সেটাকে মানে জটিল জিনিসটাকে আমি সহজভাবে করার চেষ্টা করব। এখানে ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু ম্যাথামেটিক্যাল আউটপুটটা নিয়ে কিছু কথা বলা যেতে পারে যার কনসিডারেশন আপনাদের কাজে লাগবে। সুতরাং প্রত্যেককে বলছি যে আমার এই বিল্ডিং গুরু এটাকে আপনারা অংশুমান সরকার বিল্ডিং গুরু এটাকে সাবস্ক্রাইব করুন। আমার মনে হয় উপকৃত হবেন এবং আগামী দিনে একটা কিছু করার আপনাদের উদ্যোগ নিজেদের মধ্যেই দেখবেন তৈরি হবে। ধন্যবাদ।